সারা দেশ জুড়ে এখন গ্যাস সিলিন্ডার নিয়ে যা চলছে তা এক কথায় হাহাকার, লম্বা লাইন, বিভ্রান্তি আর চরম অনিশ্চয়তা। রান্নাঘরের এই আগুন যেন এখন কোটি কোটি মানুষের জীবনযাত্রাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। চলুন এই সংকটের একেবারে গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটছে আর সাধারণ মানুষের জীবন কিভাবে ওলটপালট হয়ে যাচ্ছে। ভাবুন তো একবার অবস্থাটা। এই একটা কথাই কিন্তু পুরো সংকটের ছবিটা পরিষ্কার করে দেয়। এটা আর শুধু একটা অর্থনৈতিক সমস্যা নিয়ে, বুঝলেন? এটা এখন একটা গভীর হতাশার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পকেটে টাকা থাকা সত্ত্বেও নিজের পরিবারের জন্য সামান্য রান্নার গ্যাসটুকুও জোগাড় করা যাচ্ছে না। এর চেয়ে বড় অসহায়তার কি হতে পারে? দেশের প্রায় সব জায়গাতেই ছবিটা কিন্তু একই রকম। দিল্লি থেকে বেঙ্গালুরু ভোর না হতেই লম্বা লাইন পড়ে যাচ্ছে। গোরখপুরের মতো শহরে তো একটা সিলিন্ডারের জন্য রীতিমতো হাতাহাতি পর্যন্ত হচ্ছে। মানুষ নিজেদের কাজ ফেলে দিনের রোজগার নষ্ট করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছে, আর তারপরও যে একটা সিলিন্ডার পাবে তার কোনো নিশ্চয়তা নেই। আর এখানে কিন্তু গল্পটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে সরকার যা বলছে, মানে সরকারি আশ্বাস, আর অন্যদিকে মানুষের প্রতিদিনের এই কঠিন লড়াই। চলুন দেখি এই দুটো ছবির মধ্যে আসল ফারাকটা ঠিক কোথায়। ব্যাপারটা দেখুন, একেবারে দুমেরুর দুটো কথা। একদিকে অল ইন্ডিয়া এলপিজি ফেডারেশন জোর গলায় বলছে যে দেশের সাপ্লাই নাকি একদম স্বাভাবিক, আবার অন্যদিকে সাধারণ মানুষ এজেন্সির দরজায় দরজায় ঘুরে খালি হাতে ফিরছে। তাহলে আসল সত্যিটা কি? কার কথা বিশ্বাস করা যায়? আচ্ছা, সরকারের কথা যদি শোনেন তাহলে মনে হবে সমস্যাটা সাপ্লাইয়ের নয়। তারা বলছে আসল কারণ নাকি মানুষের আতঙ্ক, মানে মানুষ ভয় পেয়ে বেশি বেশি কিনছে আর হোটেলগুলো নাকি গ্যাস মজুদ করে রাখছে। সরকার তো এটাও বলছে যে দেশে ২৫ দিনের স্টক মজুদ আছে আর পরিস্থিতি সামাল দিতে একটা কমিটিও তৈরি করা হয়েছে। কিন্তু যারা একদম সামনে থেকে কাজটা করছেন, মানে গ্যাস এজেন্সির কর্মীরা, তারা কিন্তু একেবারে অন্য গল্প শোনাচ্ছেন। দিল্লির এক এজেন্সির কর্মী তো সরাসরি জানাচ্ছেন যে আরে প্ল্যান্ট থেকেই তো গ্যাসের গাড়ি আসছে না, গত ৩-৪ দিন ধরে নাকি এটাই চলছে। এবার ভাবুন সরকারি দাবির সাথে মাঠের বাস্তবতার মিলটা কোথায়। এই সংকটটা এখন আর শুধু সাধারণ মানুষের রান্নাঘরে আটকে নেই, এর আঁচ কিন্তু দেশের অর্থনীতি আর সমাজের একেবারে গভীরে গিয়ে পড়েছে। চলুন দেখি এর প্রভাব ঠিক কতটা ভয়াবহ। ২০%। ভাবা যায়, গ্যাসের অভাবে শুধু মুম্বাই শহরে ২০% হোটেল আর রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। এর মানে শুধু কিছু ব্যবসা বন্ধ হয়ে যাওয়া নয়, এর মানে হাজার হাজার মানুষের জীবিকার ওপর সরাসরি একটা আঘাত। মুম্বাইয়ের একজন হোটেল মালিকের এই কথাগুলো শুনলেই ছোট ব্যবসায়ীদের অসহায়তাটা বোঝা যায়। তাদের তো আর বড় গোদাম নেই যে অনেক দিনের স্টক জমিয়ে রাখবে। সাপ্লাই বন্ধ মানে তাদের ব্যবসা বন্ধ। পরিস্থিতিটা এতটাই জটিল। আর এটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করছে, মানে একটা সমস্যা থেকে আরেকটা তৈরি হচ্ছে। বেঙ্গালুরুতে হোটেল অ্যাসোসিয়েশন বন্ধের ডাক দিয়েছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হল পুনের মতো শহরে শ্মশানের মতো জরুরি পরিষেবা পর্যন্ত এলপিজির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি অযোধ্যার রাম রসোই, যেখানে ভক্তদের খাওয়ানো হয়, সেটাও বন্ধ। কিন্তু আসল প্রশ্নটা হল, হঠাৎ করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো কেন? হাজার হাজার মাইল দূরের কোনো একটা ঘটনা, আর তার জন্য ভারতের কোটি কোটি রান্নাঘরের আগুন নিভে যাচ্ছে। ব্যাপারটা কি? চলুন এর মূল কারণটা খুঁজে বের করা যাক। এই পরিসংখ্যানটা কিন্তু খুব জরুরি। আমরা রান্নার জন্য যে গ্যাস ব্যবহার করি তার ৮৫%ই আসে বিদেশ থেকে, মানে ১০০ ভাগের মধ্যে ৮৫ ভাগই আমদানি করা। আমাদের নিজেদের উৎপাদন প্রয়োজনের তুলনায় খুবই কম। আর এটাই দেখাচ্ছে যে আমাদের জ্বালানি নিরাপত্তা কতটা ভঙ্গুর, আন্তর্জাতিক পরিস্থিতির ওপর আমরা কতটা নির্ভরশীল। পুরো বিষয়টা একটা চেইন রিঅ্যাকশনের মতো হয়েছে। শুরুটা হয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত দিয়ে। সেই কারণে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ, যা দিয়ে প্রচুর গ্যাস সরবরাহ হয়, সেখান দিয়ে গ্যাস বহনকারী জাহাজ আসতে পারছে না। আর জাহাজ না এলে কি হবে? আমদানি বন্ধ। আর আমদানি বন্ধ মানেই দেশের ঘাটতি, একেবারে সোজা হিসাব। আর সমস্যাটা যে শুধু সিলিন্ডারে আটকে আছে তা কিন্তু নয়। যারা পাইপলাইনের মাধ্যমে গ্যাস পান তারাও কিন্তু বিপদে, কারণ কাতারের মতো একটা বড় সরবরাহকারী দেশের গ্যাস প্ল্যান্টে হামলা হয়েছে, তাই পিএনজি সাপ্লাইও বন্ধ। আর শোনা যাচ্ছে এই পরিস্থিতি স্বাভাবিক হতে নাকি অন্তত ১ মাস সময় লেগে যাবে।
আমরা সবাই জানি যখনই কোনো জিনিসের অভাব দেখা দেয় তখনই একদল অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠে। এই গ্যাস সংকটও তার ব্যতিক্রম নয়। চলুন দেখি এই সংকট কিভাবে কালোবাজারি আর অন্যান্য সামাজিক সমস্যার জন্ম দিচ্ছে। দামের পার্থক্যটা একবার দেখুন। সরকারিভাবে যেখানে একটা সিলিন্ডারের দাম ৯১৩ টাকার আশেপাশে, সেই একই সিলিন্ডার কালোবাজারে বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ২,৫০০ টাকায়। মানে সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কিছু লোক রীতিমতো ব্যবসা ফেদে বসেছে। আর এর সবচেয়ে বেশি চাপ পড়ছে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারগুলোর ওপর। ছবিটা সত্যিই হতাশ করার মতো। লখনৌয়ের মতো বড় শহরে মানুষ আবার সেই পুরনো দিনের মতো মাটির উনুন আর কাঠের আঁচে রান্না করতে বাধ্য হচ্ছে। একদিকে সরকার উজ্জ্বলা যোজনার মাধ্যমে ধোঁয়ামুক্ত রান্নাঘরের স্বপ্ন দেখাচ্ছে, আর অন্যদিকে এই সংকট আমাদের যেন আবার সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। লাইনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির এই প্রশ্নটা কিন্তু শুধু গ্যাস সংকট নিয়ে নয়, এটা যেন আমাদের দেশের একটা বড় সামাজিক বাস্তবতাকে তুলে ধরে। নোটবন্দি থেকে শুরু করে রেশন কিংবা আজকের এই গ্যাসের লাইন, সাধারণ মানুষের জীবনের অনেকটা সময় কি এই লাইনে দাঁড়িয়েই কেটে যাবে? শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের দেশের আত্মনির্ভরতা এবং সংকট মোকাবেলার প্রস্তুতি নিয়ে একটা বিরাট প্রশ্ন তুলে দিচ্ছে। এই ধরনের আন্তর্জাতিক সংকটের জন্য আমরা কি আদৌ প্রস্তুত? এটাই হলো আসল কথা। বিশ্ব রাজনীতি আর ভারতের একটা সাধারণ রান্নাঘরের মধ্যে যে একটা অদৃশ্য কিন্তু শক্তিশালী যোগাযোগ আছে, এই সংকট সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমাদের প্রত্যেক দিনের জীবন আসলে কতটা ভঙ্গুর, কতটা অনিশ্চিত, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। এই আলোচনাটা শেষ করব এই প্রশ্নটা দিয়ে, কেন এমন হয়? কেন হাজার হাজার মাইল দূরে একটা যুদ্ধ শুরু হলে ভারতের কোনো এক পরিবারের রান্নাঘর ঠান্ডা হয়ে যায়? সরকারি নীতি আর মাঠের বাস্তবতার মধ্যেই যে এত বড় একটা ফারাক, এটা কেন? আমাদের আত্মনির্ভরতার দাবিগুলো কি তাহলে এতটাই ঠুনকো? ভাবার সময় এসেছে।